পাহাড় পাহাড় মানেই ভালোবাসা। মন ভরে যায় প্রথম আলোতেই, মুহূর্তেই মিলিয়ে যায় সব দুঃখ সব ক্লান্তি। প্রকৃতির কোলে হারিয়ে যাই আমি নিজের মতো করে। নিস্তব্ধতা আর সবুজ ছায়া এক অদ্ভুত শান্তির ঠিকানা। হাওয়ার ছোঁয়ায় বদলে যায় মনের ভাষা। দিনের শেষে বুঝতে পারি পাহাড়ই আমার সবচেয়ে বড় থেরাপি। আর সেই পথটা যদি যেতে হয় বাইক করে, তবে মজা বেড়ে হয় দ্বিগুণ। তো শুরু করি আজকের ভ্লগ, দ্য ধরনী পাহাড়। चल 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 गाड़ी स्टार्ट कर। हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट गाड़ी चला पत्थर लग रोम रोम भाइयों सिस्टम पार देंगे। বাড়ি থেকে বেরিয়েই যেন শুরু হলো আজকের নতুন সিনেমা, মামা আর ভাগ্নে। দুজনেরই চোখে অভিযানের ঝিলিক। রাস্তায় প্রথম বাতাসটা ছুঁয়ে যেতেই মনে হলো আজ কিছু আলাদা হতে চলেছে। এই দিক সেই দিক তাকালেই ক্যামেরা নিজের গল্প খুঁজে পায়। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে ধুলোমাখা পথ আর ছুটে চলা সকাল। ঠিক সেই ছুটে চলার মাঝেই হঠাৎ করে সামনে ভেসে ওঠে NH-12, সোজা রিবন মতো রাস্তা। হাইওয়ের বাতাসে থেমে থাকে না কিছু, সবই এগিয়ে যায় আমরাও। আর এই মুহূর্তগুলোই হয়তো একদিন ফিরেই দেখব জীবনের সবচেয়ে সিনেম্যাটিক স্মৃতি হিসেবে। হেলমেটের ভেতর দিয়ে দিগন্তটা একটু একটু করে বড় হতে থাকে, যেন প্রতিটা মোড়েই নতুন কোনো দৃশ্য অপেক্ষা করছে। জার্নিটা বেশ ভালোই লাগছে। তারপর আসে এই আমাদের জাতীয় যানবাহন টোটো। ন্যাশনাল হাইওয়ে এর সবচেয়ে বড় আপদ, কারণ যতদূর জানি এটা কখনোই হাইওয়েতে চলার উপযোগী নয়। যেদিন সেদিন নিউজ ফিডে দেখি কোথাও না কোথাও দুর্ঘটনার খবর, তবু টোটোগুলো রাস্তা জুড়ে দাপিয়ে বেড়ায়। তো সামনে পড়বে ডাকবাংলো মোড়, সেইখান দিয়েও ঝাড়খণ্ড যাওয়া যায়। আবার সামনে কিছুটা গিয়েই পড়বে একটা মোড়, চশকাপুর মোড়, যেটা জানি। তো আমরা সেই গ্রামের ভেতর দিয়ে বেরিয়ে যাব। তো এখন আমরা চশকাপুর মোড়ে, এই গ্রামের ভেতর দিয়ে আমরা বেরিয়ে যাব। ডাকবাংলো হয়ে আমরা যাচ্ছি না, কারণ মোড়টায় প্রচুর জ্যাম হয় আর এইখান দিয়ে শর্টকাটও পড়ে, প্লাস রাস্তাটাও এখন ভালো করে দিয়েছে গ্রামের। তাই আমরা এখান দিয়ে একদম সোজা বেরিয়ে যাব ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তো এখনও অবধি আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, অর্থাৎ আমাদের রাজ্যে। তো আমরা ঝাড়খণ্ড ঢুকবো পাকুড় জেলা হয়ে। তো সামনের দিক থেকে যেই সব গাড়িগুলো আসছে ওইগুলো ডাকবাংলো মোড় হয়ে আসছে। আমরা আবার বাঁ দিকে টার্নিং নিয়ে নিলাম আর সামনে বেরিয়ে যাবো একদম। কিছুটা গিয়ে একটা ব্রিজ ক্রস করব, তারপর আর একটা ছোট্ট টাইপের একটা ব্রিজ আছে, সেটাও ক্রস করব। ব্রিজ ঢুকতেই দেখছি রাস্তা খোদাইয়ের কাজ চলছে, অর্থাৎ রাস্তা সারানো হবে আর কি। নিশ্চয় ভেঙে টেঙে অনেক পড়ে আছে। তো এই ব্রিজটা অ্যাকচুয়ালি যেটা কলকাতায় গেছে হুগলি নদী হিসেবে, সেই নদীটার উপরে এটা অবস্থিত। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরাও সুযোগ পেলাম ব্রিজটা পার করার। আর পার করার আগের মুহূর্তে ঠিক ডান হাতে একটা মাঠ পড়ে, সংহতি মঞ্চ বা সামথিং কিছু একটা লেখা ছিল। এখানে অনেক টুর্নামেন্ট হয়, বড় বড় প্রচুর খেলার লোক হয়, বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা আসে খেলতে। তো এই সেই ব্রিজ। আর যেটা হুগলি নদীর কথা বলছিলাম, সেই নদীটা, এটা ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডার এলাকা। যদিও এখনও ওয়েস্ট বেঙ্গলে আছি, সামনে কিছুটা গিয়েই ঝাড়খণ্ডটা পড়ে যাবে, কারণ সামনে বোর্ডটা দেখতেই পাচ্ছ ব্লু কালারের। ঝাড়খণ্ড রাজকে পাকুড় জেলা মে আপকা স্বাগতম। যদিও স্বাগতমটা কেটে গেছে বা উড়ে গেছে, যাই হোক ভেঙে টেঙে গেছে। তো অলরেডি আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে ফেললাম। প্রবেশের পরে পরে মনটা একটু আনন্দে দুলে উঠল। এখন আমরা পাকুড় জেলার পাকুড় স্টেশনের কাছে পৌঁছে গেছি। সামনেই পাকুড় স্টেশন পড়বে। এই দিকটা স্টেশনের অপোজিট সাইড। তো আন্ডারপাস দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঢুকতে হবে, অর্থাৎ স্টেশনের মেন গেট, টিকিট ঘর, যাবতীয় ইম্পর্টেন্ট জিনিসগুলো ওইদিকে পাওয়া যায়। তো আন্ডারপাসটাও খুব ভালো লাগছিল, যেহেতু চারিদিকে বিভিন্ন রঙের ছবি আঁকা ছিল। আর ঠিক সেই মুহূর্তে বুঝলাম আজকের দিনটা কেবল একটা দিন নয়, একটা ফ্রেমে আটকানো গল্প হয়ে থাকবে অনেক দিন। স্টেশন পার করে বেশ কিছুটা গিয়ে এরকম একটা তেমাথা রাস্তায়, যেখানে বাবা সাহেব আম্বেদকরের একটা স্ট্যাচু আছে, তার সামনে পথ দিয়েও যাওয়া যায়। আবার বাবা সাহেব আম্বেদকরের বাম হাতে যেই দিকে একটা রাস্তা টার্নিং করেছে, সেইখান দিয়েও ধরনী পাহাড় যাওয়া যায়। তো আমরা দেরি না করে পেট্রোল ভরে আমাদের গন্তব্যের দিকে রওনা হয়ে পড়লাম। বাম দিকের রাস্তাটা চুজ করার কারণ, এই রাস্তা দিয়ে গেলে অফরোড ভাইবটা আসবে, আর সেই ভাইবটা নিতেই এই রাস্তাটা চুজ করা। সামনে লম্বা রাস্তা, হাওয়া মুখে আছড়ে পড়ছে, মনে হচ্ছে বাইকের স্পিডেই আজকের গল্প লেখা হচ্ছে। ইঞ্জিনে মৃদু গর্জন আর রাস্তার ছন্দ মিলেমিশে যেন নিজের মতো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়ে ফেলেছে। অফরোড ফিল নিতে নিতে জানি না ঠিক কোথায় এসে পড়েছি।
চারিদিকে দেখে মনে হচ্ছে কোনো এক খাদানে প্রবেশ করে ফেলেছি। বাট যদিও দেখতে ভালো লাগছিল, সামনে রেল, চারপাশে পাথর জড়ো হচ্ছে, পাথর ভাঙা হচ্ছে, টুপ 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 করে পাথরগুলো পড়ছে, দেখেও এক শান্তি। আর এরই মাঝে মনে যে ভয়টা কাজ করছিল সেটাই সত্যি হলো, পথ হারিয়ে ফেলেছি। কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। আর এরই মাঝে দুই কাকু এসে উপস্থিত। কাকুরা বলে দিলেন কোন দিক দিয়ে এইখান থেকে বেরিয়ে যেতে হবে আর কোন দিকে যেতে হবে। আর কি, যেমন কথা তেমন কাজ, চললাম আমরা আমাদের গন্তব্যের দিকে বেশ মজা নিতে নিতে। যাকে বলে আসল অফরোড রাইডিং। ধুলো উড়ে যাচ্ছে, চাকা মাটির উপর নিজের ছাপ রেখে এগোচ্ছে। চারপাশে নির্জন রাস্তা, গাছপালার ফাঁকে হালকা আলো, এক অদ্ভুত স্বাধীনতার অনুভূতি। লোকজনের উপস্থিতি এতটা রেয়ার যে মনে হয় পুরো পথটাই শুধু রাইডারদের জন্য তৈরি। প্রতিটা ধাক্কা, প্রতিটা বাঁক অ্যাড্রিনালিনের নতুন ঢেউ এনে দেয় শরীর জুড়ে। ইঞ্জিনের গর্জন আর বাতাসের শো শো শব্দ মিশে তৈরি করে নিজের মতো একটা ওয়াইল্ড সাউন্ড ট্র্যাক। গন্তব্যের কথা মাথায় থাকলেও রাইডের প্রতিটা মুহূর্ত যেন আলাদা করে উপভোগ করার মতো। অনেকটা একটানা চলতে চলতে হালকা ক্লান্তি চেপে বসেছিল শরীরে। ঠিক তখনই সামনে দেখা দিল ছোট্ট এক কুঁড়েঘর দোকান। নির্জন রাস্তায় যেন এক টুকরো আশ্রয়। হালকা বিরতি নিয়ে নিঃশ্বাসটা ঠিক করলাম। রাস্তার দিকে তাকিয়ে মনে হলো পথটাও যেন একটু বিশ্রাম নিল। তারপর আবার হেলমেটটা পরেই রওনা দিলাম। গন্তব্য এখনও ডাকছে, রাইড থামার নয়। অনুভব করতে পারছি গন্তব্য আর খুব দূরে নয়, যেন ঠিক সামনে অপেক্ষা করছে। রাস্তা ধরে এগোতেই হঠাৎ উড়ে এলো কয়লার ধুলো। বাতাস যেন কালো পর্দা টেনে দিল চোখের সামনে। এই পথ দিয়েই প্রতিদিন কয়লার ট্রাক ছুটে যায়, তাই রাস্তাটার নিজস্ব একটা ভারী গন্ধ। ধুলোয় দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে হেলমেটের ভেতর মুছেও কিছুটা কষ্টে দেখতে হচ্ছে, কিন্তু থেমে যাওয়ার কোনো ইচ্ছে নেই। এখন আর নয়, এই মুহূর্তে তো একদমই নয়। ইঞ্জিনের কম্পন আর হৃৎপিণ্ডের ধুকপুকুনি সামান্য ক্লান্তিতে ঢেকে দিচ্ছে। রাস্তা যত কঠিন হয়, রাইড তত বেশি চ্যালেঞ্জিং মনে হয়। দূরে পাহাড়ের ছায়া দেখা যাচ্ছে, যেন নীরবে ডাকছে, এসো পৌঁছে যাও। সেই ডাকটাই এখন সবচেয়ে বড় শক্তি। ধুলো, কষ্ট, ঝাপসা দৃষ্টি কিছুই থামাতে পারছে না। আর কয়েকটা বাঁক, তারপরেই মনে হয় যাত্রার আসল গল্পটা চোখের সামনে খুলে যাবে। বাতাসে উড়ে আসা কয়লার গন্ধেও যেন যাত্রার তীব্রতা আরও স্পষ্ট হয়ে ওঠে। পথের প্রতিটা ঝাঁকুনি মনে করিয়ে দেয় গন্তব্য কখনোই সহজে পাওয়া যায় না। দূরে পাহাড়টা যত কাছে আসে মনে হয় কোনো অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে তার দিকে। উফ, তো 2.5 ঘন্টা রাইড করার পর পৌঁছালাম আমরা ধর্নি পাহাড়। সাইনবোর্ড দেখেই বাম দিকে রাস্তা ধরলাম দুজনে, চললাম ধর্নি পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকে আরও কিছুটা যেতে হবে ধর্নি পাহাড়ের জন্য। মাঝে একটা গ্রাম পড়েছিল, আর রাস্তাটা দেখতেই পাচ্ছিলে ঢালাই রাস্তা ছিল। সেই রাস্তাটাও শেষ, গ্রামটাও শেষ। এবার রিয়েল জার্নিটা শুরু হয়ে গেল। তো পাহাড়ে উঠতে ভালোই বেগ পেতে হচ্ছিল আমাদেরকেও, সাথে বাইকটারও। এটা আমি পারতাম না, সঞ্জু বলেই সম্ভব, প্রো ড্রাইভার। চলো এবার একটু নামতে হলো, ওঠা যাচ্ছে না। হরে কৃষ্ণ, শ্রী রাধে। এই যে উঠতে হচ্ছে, দেখো। চলো তুমি আমাদের সাথে। বাপরে বাপ, তো বিশাল সর্বনাশ। মানুষজনও আছে, কিন্তু এখানে ভয়ও লাগছে। তার কারণ মানে মানুষজন তো আনাগোনা নেই। যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়ে কোথাও কেউ নেই, প্রায় কয়েক কিলোমিটার ধরে কেউ নেই। এবার এখানে মনে হয় গাড়ি রাখতে হবে, তারপর পাহাড় উঠতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বাইক নিয়ে যতটা আসতে পারলাম আসলাম, কিন্তু এখান থেকে মনে হচ্ছে হ্যাঁ অনেকটাই উঁচুতে উঠে গেছি, আর এখান থেকে সিঁড়ি পথ বেয়ে উঠতে হবে। এবার পাহাড়ের সাথে কুকুরের সম্পর্কটা ঠিক কী আমি জানি না, বাট আমার ভালো লাগে। ন্যাংরা পায়ে উঠতে শুরু করেছে, এবার আমিও উঠি। বেচারা খেলতে গিয়ে পড়ে গেছে কালকে। এই বাবু এদিকে তাকা, ঠিক আছে তো? চলো, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এবার শিব মন্দিরে উঠছে, এখানে টাওয়ার একটুও নেই,
কোনো কিচ্ছু টাওয়ার নেই, যে পাহাড় থেকে জল বয়ে আসছে, এই যে রাস্তা। ধরণী পাহাড়, যার চূড়ায় দাঁড়িয়ে আছেন বাবা ভোলানাথ। মেঘ ছুঁয়ে থাকা তার প্রাচীন মন্দির, আর সেই পাহাড় এখন ডাকছে ঠিক সেই এক মানুষকে। পাথরের গায়ে লাগানো সিঁড়ি নীরব সাক্ষী অসংখ্য যাত্রার। প্রতিটা ধাপে পায়ের শব্দ পাহাড় যেন তার গর্জন ফিরিয়ে দিচ্ছে। চারপাশে সবুজের অরণ্য, যেখানে বাতাসও যেন রহস্যময় ফিসফিস করে। উপরে নীল আকাশ যেন পুরো দৃশ্যটাকে ওপেনিং শট বানিয়ে রেখেছে। ক্যামেরা ধীরে ধীরে উপরে উঠছে, আর সামনে উন্মোচিত হচ্ছে অবিশ্বাস্য শান্ত এক পৃথিবী। প্রতিটা পদক্ষেপে ক্লান্তি, কিন্তু ক্লান্তির আড়ালে বাড়তে থাকা অদৃশ্য শক্তি। দূর থেকে ভেসে আসছে মন্দিরের ঘণ্টার ধ্বনি, যেন কোনো অদৃশ্য শক্তি টেনে নিচ্ছে উপরের দিকে। অবশেষে আমরা ধরণী পাহাড় পৌঁছে গেছি। তো টপে আমরা এখন ধরণী পাহাড়ের সামনে বাবা ভোলানাথের মন্দির দেখাই যাচ্ছে। এখানে লেখা আছে জুতো খুলে প্রবেশ। তো প্রথমেই আমরা এখানে জুতোটা খুলে দেব। মন্দিরে পৌঁছেই আগেই বাবা ভোলানাথের দর্শন করে নিলাম ও প্রার্থনা করে নিলাম। হর হর ভোলে নমঃ শিবায়, জটাধরায় শিব জটাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়, গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ভোলানাথ বাবার সামনেই ভক্তি ভরে বসে রয়েছেন নন্দী মহারাজ, যেন পাহাড়ায় তার প্রিয় ভক্ত। মন্দিরের সামনে ঝুলে আছে এক বিশাল ঘণ্টা, যার ধ্বনি মুহূর্তেই মনকে পবিত্র করে দেয়। আমি এই বাবার কাছে এসে আজকে 2 মাস কম 12 বছরে পড়েছি। আমি এখানে আমার দেখভাল সাফ সুতরা পূজা পাঠ সবই আমার এখানে সাধু পণ্ডিত কেউ নেই। তাই তো। তো এখানে কেউ রাত বাস করে না মনে হয় নাকি? রাত বাস করে শিবরাত্রিতে। শিবরাত্রিতে এখানে রাত বাস করে তারা? হ্যাঁ। মানে শিবরাত্রি তে এখানে পুজো অর্চনা হয় হ্যাঁ। এবং মানুষের ঢল নামে তাহলে। হ্যাঁ, আচ্ছা, এমনি কেউ রাত্রে থাকেন, আপনিও থাকেন না? আমি যেদিন আমার দরকার হলো সেই দিন হয়তো থাকলাম 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। জলের ব্যবস্থা এখানে জলের- কি করে করছেন? জলের এখানে ব্যবস্থা আমি সকাল 20 লিটার আমি বাঙি করে নিয়ে আসি, কোথা থেকে? নিচে থেকে নিয়ে ওই আসি। নিচে থেকে? হ্যাঁ। প্রায় 1000টা সিঁড়ি দেখলাম আমি। নিচে থেকে আমি 365 দিন আজকে বাবাকে নিচে থেকে জল এনে পূজা পাঠ আমি। রে বাপ রে বাপ, 365 দিন। এই বাবা মানে মহাদেব কবে থেকে এখানে প্রতিষ্ঠিত আছেন? বহু বছর? বহুত দিন থেকে সৃষ্টি বাবা, এই বহুত দিন থেকে ওইভাবে বাইরে ছিল। আগে উপরে দেখতে পেয়েছেন শিব পার্বতী, দেখলেন ওই 3 জনা কই শিব পার্বতী? উপরে ওখানে? ভিতরে। মন্দিরের ভিতরে? হ্যাঁ, হ্যাঁ 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 ওই 3 জনা এইভাবেই বাহিরেই ছিল। হ্যাঁ। একে এই যে এইদিকে দেখতে পেয়েছেন হাঁসকান্দা বলে, এই হাঁসকান্দা গ্রামের লোক একটা, হাঁস কাদা কামের লোক। হ্যাঁ হাঁসকান্দা গ্রামের লোক একটা একে জাগ্রতা করে, লোকে জানকারি ছিল না, হ্যাঁ। জঙ্গলা কেটে এসে একে জাগ্রতা করে করে দিল, জানকারি হলো। মন্দিরটা নির্মাণ পুজো হলো। পাঠ করব বলে বাবার কাছে যা চেয়েছিল বাবা দিয়ে দিল। পুজো পাঠ করার জন্য মন্দিরটা করে ছেড়ে দিয়ে চলে গেল। এই সে আস্তানা, শিবরাত্রির দিনে যখন বহুত পুণ্যার্থীরা আসেন এইখানে আশ্রয় নেন, একটুখানি মাথা গুঁজেন। তো মন্দিরের আশেপাশটা ছিল জাস্ট অসাধারণ, দারুণ লাগছিল, আলাদা একটা ভাইব ফিল হচ্ছিল। আর কি বলবো, জাস্ট ওয়াও লাগছিল জায়গাটা। তার সাথে পাহাড়ের বুকে একদম টপে এই রকম জায়গায় একটা মন্দির, উফ, যেন এক টুকরো স্বর্গ মাটিতে অবস্থান করছে। তো আর বেশি কিছু না বলে চলো বিদায়। দেখা হবে আবার কোনো নতুন এক ভ্লগে, নতুন কোনো এক গন্তব্যে। টাটা।